আসসালামু আলাইকুম। আমরা স্টার্ট করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ইন্টিগ্রেশন পার্টটা। তো ইন্টিগ্রেশনের যতগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রবলেম আছে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে কিছু দিব, পরের ভিডিওগুলোতে আরো আসবে। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আশা করি সবাই ভালো আছো। তো আমরা 1 নাম্বার থেকে স্টার্ট করতেছি, একদম লেটেস্ট যে এডিশনটা আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উদ্ভাসের, ওইটার একদম প্রথম থেকে স্টার্ট করতেছি। তো 1 নম্বরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে কি, তোমার 0 থেকে π/2 তে ইন্টিগ্রেশন করতে বলছে। ডি থিটা নিচে আছে a sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। এটা আসছিল বুটেক্স 2020-21 সালে। তো আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে প্রশ্নটাতে দেওয়া ছিল কি 0 থেকে π/2 a sin স্কয়ার থিটা b cos স্কয়ার থিটা, এটা কি করতে হবে, ডি থিটা দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তো একটা ফরম্যাট আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যত জায়গায় আমরা দেখব যে ত্রিকোণমিতি আছে, ঠিক আছে, ত্রিকোণমিতি আছে এবং তুমি দেখতেছো যে তোমার সাইন কজ আছে, ঠিক আছে, কি আছে, সাইন কজ আছে। সাইন কজের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে সবসময় সেক নিয়ে আসা, ঠিক আছে, কি নিয়ে আসার চেষ্টা করবা, সেক স্কয়ার থিটা নিয়ে আসা, ঠিক আছে। যত জায়গায় সাইন কজ দেখবা তুমি চেষ্টা করবা যেন তোমার কি লবে সেক চলে আসে, ঠিক আছে। তো লব হচ্ছে কোনটা, আমাদের এই উপরের পার্টটা হচ্ছে লব। আমাদের এই উপরের পার্টে কি আনার চেষ্টা করতে হবে, সেক আনার চেষ্টা করতে হবে। তো আমরা জানি যে সেক মানে সেক স্কয়ার থিটা। তো আমরা জানি যে সেক থিটা মানে হচ্ছে কি 1/cos থিটা। তার মানে উপরেও cos স্কয়ার দিয়ে ভাগ করা লাগবে, নিচেও cos স্কয়ার দিয়ে ভাগ করা লাগবে। আমি জিনিসটা আবার একবার রিপিট করার চেষ্টা করি। আমরা যখনই ত্রিকোণমিতির ইন্টিগ্রেশনে এসে আটকায় যাব বা ইন্টিগ্রেশন হবে না, তখন আমরা কি করব, যদি দেখি সাইন কজ আছে, শুধুমাত্র কি আছে, সাইন কজ আছে, তখন আমরা কি করব, সেক স্কয়ার এনে ম্যাথটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো সেক স্কয়ারটা কোথায় আনবো, লবে আনবো। তো লবে সেক স্কয়ার আনতে হলে কি করা লাগে, cos স্কয়ার দিয়ে ভাগ করা লাগে। কারণ হচ্ছে সেক স্কয়ার মানে হচ্ছে কি 1/cos স্কয়ার। তার মানে কি দিয়ে ভাগ করা লাগবে, cos স্কয়ার দিয়ে। তো আমরা উপরেও কি করলাম, cos স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, আর নিচেও cos স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উপরে যদি ডি থিটাকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি দাঁড়ায়, সেক স্কয়ার থিটা। এটা আনার জন্য তো আমরা কাজটা করছি, তাই তো। এখন বলো a sin স্কয়ার থিটাকে যদি আমরা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়, a tan স্কয়ার থিটা। এটা আমরা সবাই জানি, কারণ যে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কি হয়ে যায়, tan স্কয়ার থিটা। আর রইল হচ্ছে b cos স্কয়ার থিটা। b cos স্কয়ার থিটাকে যদি তুমি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করো, তাহলে থাকে হচ্ছে কত, b, ঠিক আছে। তো আমরা যে জিনিসটা আনার জন্য কাজ করতেছিলাম ওই জিনিসটা নিয়ে আসতে পারছি। এখন বলো তো কাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার থিটা আসে। তোমাকে যদি আমি প্রশ্ন করি কাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার থিটা আসে, কারণ আমরা জানি যে এরকম ইন্টিগ্রেশনে যদি 2 বা ততোধিক রাশি থাকে আমরা জেড ধরি, আর জেড ধরার সময় আমরা কি করি, যাকে জেড ধরি তাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। এখন কাকে জেড ধরবো এটা বোঝার উপায় হচ্ছে, তোমার এই যে সেক স্কয়ার থিটাটা আছে, সেক স্কয়ার থিটাটা কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, আমরা জানি যে tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সেক স্কয়ার থিটা। তো আমরা ওই জিনিসটাকে কি ধরে নিব, জেড। আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি যে জেড কাকে ধরবো, যাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের লব চলে আসে তাকে আমরা জেড ধরবো। ম্যাক্সিমাম ম্যাথে আমরা এই কাজটাই করব, যাকে ডিফারেন্সিয়েট করলে লব চলে আসবে তাকে আমরা কি বলবো, জেড। তো আমাদের এখানে সেক স্কয়ার থিটা আনা লাগবে। তো কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কয়ার থিটা আসে, tan থিটাকে। তো tan থিটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে, সেক স্কয়ার থিটা। আর জেড কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, dz বাই ডি থিটা। তাহলে আমাদের এখানে কি দাঁড়াইতেছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সেক স্কয়ার থিটা ডি থিটা সমান সমান কি দাঁড়ায়, dz দিলাম। এটাকে আমি বসাই, 0 থেকে π/2 আছে, এটা পরে বসাচ্ছি, সমস্যা নেই। সেক স্কয়ার থিটা ডি থিটা হয়ে গেল কি, dz। আর এখানে দেখো কি আছে, a tan স্কয়ার থিটা। আমরা tan থিটাকে z ধরছি, তার মানে tan স্কয়ার থিটাটাকে কি লেখা যাবে, a z স্কয়ার প্লাস কত লেখা যাবে, b। এখন খেয়াল করো 0 থেকে π/2 যে লিমিটটা ছিল, এটা ছিল কোন চলকের জন্য, থিটা চলকের জন্য। কিন্তু আমাদের এখন চলকটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, z। তার মানে চলক চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করবো যখনই চলক চেঞ্জ হবে আমার সাথে সাথে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তো লিমিটটা আগে ছিল কিসের, থিটা, আর এখন লিমিটটা হবে কার, জেড এর। লিমিটের মানগুলো কত কত ছিল, 0 আর π/2 ছিল, আর এখন লিমিটের মানগুলো কত কত হবে এটা আমরা বের করব। তো থিটার মান যখন 0, খেয়াল করো থিটার মান যখন 0 তখন জেড এর মান কত আসে, tan 0। tan 0 এর মান হচ্ছে কত, 0, ঠিক আছে। আর থিটার মান যখন এখানে কত আছে, π/2, এই যে π/2, যখন π/2 tan π/2 কত হয়ে যায়, অসংজ্ঞায়িত। তার মানে 0 থেকে π/2 ছিল যখন থিটার লিমিট, আর ওই লিমিটটাকে যদি আমরা জেড এ কনভার্ট করি তাহলে কি পাই যাই, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার যে ফর্মুলাটা এখানে ইউজ হবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল, আমরা সবাই জানি 1/a tan ইনভার্স কি ছিল, x/a। তো এখানে খেয়াল করো এটাকে আমরা কি লিখতে পারবো, 1/a। আচ্ছা, এটাকে প্রথমে আমি একটু সাজাই লিখি। az স্কয়ারকে কি লেখা যায় বলতো, √a z, তার উপর কি লেখা যায়, স্কয়ার। আর বিটাকে আমি কি করতে চাই, এ ফরম্যাটের সাথে যদি মিলাইতে চাই, এটাকে আমি লিখতে পারি √b হোল স্কয়ার, ঠিক আছে। এটা নিয়ে আশা করি কারো কোনো আপত্তি থাকবে না। এখন আমি কি করব,
ইন্টিগ্রেশনটা করে ফেলবো। ইন্টিগ্রেশনটা কিরকম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফর্মুলাটা কি ছিল 1/a। এখন দেখো a এর জায়গায় কি আছে রুট বি, tan ইনভার্স কি ছিল এক্স বাই, এখন এক্স এর জায়গায় আছে কত রুট ওভার এ জেড ডিভাইডেড বাই কি হবে এ এর জায়গায় কি আছে রুট বি, আমি দিলাম বসাই। আচ্ছা ইন্টিগ্রেশন একটা জিনিস খেয়াল করছিলাম, যখন আমরা ইন্টিগ্রেশন করছিলাম বলছিলাম যে কি যে জিনিসটাকে আমি এক্স মনে করব বা জেড মনে করব বা ওয়াই মনে করব তাকে ডিফারেন্সিয়েট করে কি করা লাগে, ভাগ করা লাগে। দেখো আমি এখানে কাকে জেড মনে করছি, দেখো আমি ফর্মুলাটা কি রকম মনে করছি, ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস রুট বি স্কোয়ার। কিন্তু এটা কি আসলে জেড ছিল না, এটা আসলে জেড ছিল না, এটা ছিল রুট ওভার এ জেড। যে জিনিসটাকে তুমি জেড মনে করছো তাকে ডিফারেন্সিয়েট করে দিবা জেড এর সাথে, ডিফারেন্সিয়েট করে কি করে দিবা ভাগ। তো রুট ওভার এ জেড কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, রুট ওভার এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা কি হয়ে যাবে বের হয়ে যাবে, আর জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1। তার মানে রুট ওভার এ দিয়ে আমার কি করা লাগবে, একটা ভাগ করা লাগবে। তাহলে আমাদের জিনিসটা ক্যালকুলেশন করার পরে দাঁড়াচ্ছে হচ্ছে রুট ওভার এ বি tan ইনভার্স রুট ওভার এ জেড বাই বি। আর ইন্টিগ্রেশন করার পরে লিমিটটা কোন দিকে দেওয়া লাগে, ডান দিকে দেওয়া লাগে। তাহলে আমরা লিমিটটা ডান দিকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের লিমিটটা বসাই দিলে আমাদের কাজ শেষ। তো প্রথমে আমরা কাকে বসাবো, ইনফিনিটিকে বসাবো, তারপর আমরা কত বসাবো 0। তাহলে আমরা প্রথমে ইনফিনিটি বসাই, এখানে কি আছে 1/রুট ওভার এ বি tan ইনভার্স, প্রথমে আমরা বসাবো হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটির সাথে রুট এ কে গুণ করলে কি আসবে ইনফিনিটি, ইনফিনিটিকে রুট বি দিয়ে ভাগ করলেও কি আসে ইনফিনিটি। তাহলে আমাদের এখানে tan ইনভার্স ইনফিনিটি দাঁড়াবে। আর 0 যখন বসাবো রুট ওভার a ইনটু 0, নিচে আসে 0, তার মানে এটা কি হয়ে যাচ্ছে tan ইনভার্স 0। তাহলে tan ইনভার্স ইনফিনিটি দাঁড়াচ্ছে একটা, আর tan ইনভার্স 0 দাঁড়াচ্ছে একটা। tan ইনভার্স 0 মানে তো 0, আর tan ইনভার্স ইনফিনিটি, তো tan কত ডিগ্রি মান ইনফিনিটি, আমরা সবাই জানি যে 90 ডিগ্রি মান ইনফিনিটি। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে π/2 রুট ওভার এ বি। ওকে, আশা করি আমাদের কোনো প্রবলেম নাই। জিনিসটা আমি আবার একটা ছোট করে রিভিউ করে দিচ্ছি। আমাদের যত জায়গায় ত্রিকোণমিতির অঙ্কে আমরা আটকে যাব সাইন কজে এসে, তখন আমরা সেক স্কোয়ার আনার চেষ্টা করবো কোথায়, লবে। আর সেক স্কোয়ার আনার জন্য উপরে নিচে কজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। এই কাজটা করলাম, এখানে কজ স্কোয়ার দিয়ে ভাগ করে সেক স্কোয়ার লিখলাম, আর এ সাইন স্কোয়ার দিয়ে কজ স্কোয়ার দিয়ে ভাগ করে এ tan স্কোয়ার, বি কজ স্কোয়ার দিয়ে ভাগ হবে বি। ওকে, এরপর হচ্ছে কি আমরা জেড ধরবো। জেড ধরার সিস্টেমটা কি বলছিলাম, যে কাকে ডিফারেন্সিয়েট করলে লব আসে এটা খেয়াল করবো। ঠিক আছে, আমরা লব ম্যাক্সিমাম টাইম আমরা লব নিয়ে চিন্তা করি আর কি। তো কাকে ডিফারেন্সিয়েট করলে লব আসে, মানে সেক স্কোয়ার কাকে ডিফারেন্সিয়েট করলে আসে tan থিটাকে। তো আমরা tan থিটাটাকে জেড ধরলাম, ডিফারেন্সিয়েট করলাম, এরপর নরমাল ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ফর্মুলায় ফেলাই দিলাম, কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। 2 নাম্বার ম্যাথ, যেটা বুডেক্স 20-21 আসছিল। y ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা এবং x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 এই সীমাবদ্ধ সরল রেখা দ্বারা ক্ষেত্রফলটা কত হবে। ঠিক আছে, তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা, x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, দুইটা একটা রেখার সমীকরণ আছে। তো আমাদের কি বলছে, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করার অঙ্কগুলোতে অবশ্যই তোমার মেইন টার্গেটটা হবে চিত্রটা ভালোভাবে আঁকা। তো খেয়াল করো, প্রথম সমীকরণটা হচ্ছে কি, প্রথম সমীকরণটা হচ্ছে y সমান সমান এক্স স্কোয়ার, আর আরেকটা সমীকরণ তোমাকে কি দিছে, দেওয়া আছে যে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তোমাকে এই সমীকরণগুলো কি করছে, প্রোভাইড করছে। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিসের সমীকরণ বলতে পারবা? y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিসের সমীকরণ? এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এবং পরাবৃত্তটা কিরকম ভাবে থাকবে, আমরা জানি যে পরাবৃত্তের সমীকরণ বোঝার উপায় হচ্ছে একটার উপর দ্বিঘাত থাকবে আর একটার উপর একঘাত থাকবে, এবং যার উপর একঘাত থাকবে পরাবৃত্তটা তার দিকে মুখ করে থাকবে। দেখো তো এখানে এক পাওয়ার কার, y এর, তার মানে পরাবৃত্তটা কার দিকে মুখ করিয়া থাকবে, পজিটিভ y এর দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এটা আমরা পাই গেলাম। আর x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এই সরলরেখাটা আঁকা লাগবে। সরলরেখা আঁকার খুব ইজি সিস্টেমটা হচ্ছে এই ফরম্যাটে চলে যাবে, x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমরা এই ফরম্যাটে ফেলাইতে চাই, x মাইনাস ওয়াই প্লাস 2টাকে পাশ থেকে পেছনে গেলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়ায়, x বাই মাইনাস 2, আর মাইনাস ওয়াই কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে হবে y বাই 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে এটা x অক্ষ থেকে কতটুকু কাটবে, মাইনাস 2 পরিমাণ। মাইনাস 2 কোথায় আছে, ধরলাম যে এখানে কোথাও আছে। আর y অক্ষ থেকে কতটুকু কাটবে, প্লাস 2 পরিমাণ। ঠিক আছে, তো আমরা এই দুইটা দিয়ে একটা লাইন জয়েন করাই দিব, এটাই হয়ে গেছে আমাদের কি সরলরেখা। তো বলো যে এই বক্ররেখা আর এই সরলরেখা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, তুমি এই অংশটুকুর ক্ষেত্রফলটা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা খুব ভালো কথা। এখন ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি আমরা জানি, আমরা আশা করি ক্ষেত্রফল বের করার সিস্টেমটা একটু মনে করাই দেই। ধরো আমি এই পেজে মনে করাই। ঠিক আছে, ধরো ক্ষেত্রফল, এটা তোমাকে একটা বক্ররেখা আছে, বললো যে এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি কি বলবা, তুমি বলবা যে ভাইয়া যেহেতু এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হবে y dx। আর যদি ক্ষেত্রফলটা কি সাথে বলে, y অক্ষের সাথে বলে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব,
এক্স ডিওয়াই। ঠিক আছে, ক্ষেত্রফল বের করার দুইটা ফরম্যাট এবং দুইটা ফর্মুলা। একটা হচ্ছে যদি ক্ষেত্রফলটা এক্স অক্ষের সাথে হয় তাহলে ওয়াই ডিএক্স, যদি ক্ষেত্রফলটা কার সাথে হয় ওয়াই অক্ষের সাথে হয় তাহলে এক্স ডিওয়াই। ঠিক আছে, আর লিমিট কোনটা হবে, লিমিটটা হবে এই বক্ররেখাটা এই পয়েন্টে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে যেখানে ছেদ করছে কাছেরটা হবে লোয়ার আর দূরেরটা হবে কি আপার লিমিট। সেম কাজ এখানে, এই বক্ররেখাটা ওয়াই অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করবে, y1 y2, লোয়ারটা হবে y1 আর আপারটা হবে কি y2, মানে কাছেরটা হবে লোয়ার লিমিট আর দূরেরটা হবে কি আপার লিমিট। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো বক্ররেখা এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে এটা বের করতে পারি। আচ্ছা, এখন আমাদের যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হচ্ছে দেখতে এইরকম, তাই তো, এরকম একটা আছে, এরকম একটা আছে। তো তাহলে এখন এটা কেমনে বের করবো, এখানে তো এক্স অক্ষের সাথেও এক্স্যাক্টলি নাই, ওয়াই অক্ষের সাথেও এক্স্যাক্টলি নাই, এটা বের করবো কেমনে, খেয়াল করো। আমি যদি কি করি, এই পয়েন্টটা তোমাকে বলে দিই বা এই পয়েন্টটা তুমি নিজে বের করে নাও, এই পয়েন্টটাও যদি তুমি নিজে নিজে বের করে নাও তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ায়। এরকম একটা বক্ররেখা আছে, তুমি এই পয়েন্টটা জানো, এই পয়েন্টটা জানো, তুমি কি এই পয়েন্টটার এই পয়েন্টটা থেকে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে এটা কি তুমি নিজে নিজে বের করতে পারবা? অবশ্যই পারবা। আবার এখানে খেয়াল করো, সরল রেখাটার দিকে তাকাও, সরল রেখাটা আছে, সরল রেখাটা এখানের পয়েন্টটা ধরে নাও এটা, আর এই পয়েন্টটা ধরে নাও এটা, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে তুমি কি বের করতে পারবা? পারবা। দেখো তো মাঝখানের যে কাটা অংশটা আছে, মাঝখানে কাটা অংশটা হচ্ছে কি এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে মাইনাস পরাবৃত্তটা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে করে দিলে আমরা কি পাই যাবো এটা। তার মানে আমরা বুঝতেছি এখানে আমাদের ক্ষেত্রফল দুইটা বের করা লাগবে, বের করে মাইনাস করে দিলে কাজ শেষ। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমি আবার বোঝাই, একটা বক্ররেখা ছিল, ঠিক আছে, এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, সরি এই সরলরেখার সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, প্রশ্ন এটা আমার কাছে জানতে চাইছে। আমি কি করলাম, বক্ররেখা আছে, সরলরেখা আছে, তাদের ছেদবিন্দুগুলো বের করলাম। এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, এক্স অক্ষের সাথে আলাদা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে বের করলাম, তাদেরকে বিয়োগ করে দিলে মাঝখানে যে কাটা অংশটা আছে এই অংশটা আমরা পাই যাবো। বুঝছি নাকি বুঝিনি? আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে এখন আমাদের এই বিন্দুটা জানা লাগবে, এই বিন্দুটা জানা লাগবে। কেমনে জানবো? দেখো এই বিন্দুগুলো হচ্ছে কি আমাদের সরল রেখার বক্ররেখার কি ছেদবিন্দু। ছেদবিন্দু কেমনে বের করে? সমাধান করে দিলে। আমরা এইখানে সমাধান করে দিব। সমাধান আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি। এই ওয়াই এর মানটা এখানে বসাই দিলাম, ধরো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারো, নিজে নিজেও সমাধান করতে পারো, কোনো সমস্যা নাই। ক্যালকুলেটরে সমাধান করাটা সবচেয়ে সেফ, যেহেতু ক্যালকুলেটর আছে। তাহলে সমাধান করলে আমাদের একটা মান আসতেছে হচ্ছে 2, মানে এক্স এর মান একটা আসতেছে 2 আর একটা আসতেছে কত -1। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে 2, ঠিক আছে, মানে এই পয়েন্টটা এমনি গেছে কতটুকু 2, আর এই পয়েন্টটা কতটুকু গেছে বলতে পারি -1, ঠিক আছে। মানে এটা তো বুঝতেই পারছো, এই যে এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে কত -1, এই দিক বরাবর টান দিলে এই দিক বরাবর টান দিলা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 2, ঠিক আছে। এখন আমাদের লিমিট পাই গেছি, লোয়ার লিমিটটা হবে -1, আপার লিমিটটা হবে কি 2, কারণ হচ্ছে আমরা জানি যে কাছের পয়েন্টটা লোয়ার হয়, দূরের পয়েন্টটা আপার হয়। ওকে, তাহলে আমাদের লিমিট দিয়ে দেই। আর ক্ষেত্রফলগুলো যেহেতু কার সাথে তৈরি করছে, এক্স অক্ষের সাথে, তাহলে আমরা কি ইউজ করব, ওয়াই ডিএক্স, কারণ আমরা জানি যে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল ইউজ তৈরি করলে ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় ওয়াই ডিএক্স। তাহলে আমরা এখানে ইউজ করি, কি ইউজ করতে পারি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স ইউজ করব। আচ্ছা, আর লিমিটটা হবে কত থেকে কত পর্যন্ত, -1 থেকে +2 পর্যন্ত। এখন খেয়াল করো, ওয়াই কিন্তু একটা নাই, ওয়াই কিন্তু কয়টা আছে, দুইটা, কারণ হচ্ছে আমরা জানি যে দুইটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে, একটা হচ্ছে পরাবৃত্তের আর একটা হচ্ছে কি সরলরেখা। সরলরেখাটা থেকে কি করব, পরাবৃত্তটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে ওয়াই না লিখে y1 - y2 লিখলাম। y1 দ্বারা আমি কাকে বোঝাচ্ছি, সরলরেখা কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, আর y2 দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি, বক্ররেখা কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ওকে, তো আমরা এখানে কি করব, মানগুলোকে জাস্ট নরমালি বসাই দিব, -1 থেকে +2। y1 হচ্ছে সরলরেখা, সরলরেখা থেকে আমরা y এর মানটা কত বলতে পারি, y সমান কি লিখতে পারি, x + 2 দিয়ে দিলাম, x + 2 মাইনাস y2 হচ্ছে বক্ররেখা, বক্ররেখাটাকে কি লিখতে পারি, x² দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের নরমাল ইন্টিগ্রেশন করলেই কাজ শেষ, ঠিক আছে। তো x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, এটা তো বলার অপেক্ষা রাখে না। x এর ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই x² কত আসবে, 2, আর 2 কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, 2 কে ইন্টিগ্রেশন করলে 2 এর সাথে যেহেতু কিছু নাই, dx এর ইন্টিগ্রেশন হয়ে x আসবে, আর x² কে ইন্টিগ্রেশন করলে x³ 3, আর আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে -1। তো তুমি কি করবে, জাস্ট লিমিটটা বসাই দিবা, 2² 2 + 2 × 2 -2³ কত 3, ঠিক আছে। আর মাইনাস বসাই দিলাম, -1² 2
প্লাস 2 ইন্টু কত -1 মাইনাস 1 হোল কিউব বাই 3। এটা ক্যালকুলেটরে সমাধান করতে পারো নিজে নিজে, বা নিজে ক্যালকুলেশন করে করতে পারো। এখানে ভুল হইলে আমার আশা করি কিছু করার নাই, মানে আমি যদি ক্যালকুলেশন ভুল করি এটা কিছু না, তুমি নিজে নিজে ক্যালকুলেশন করো। 2 স্কয়ার 2 ভাগ করলে কত আসে 2 2, আর এখানে 2 গুণে কত আছে 4, 4 আর 2 কত হবে 6, 6 থেকে 2 কিউব কত 8, 8/3 চলে যাবে মাইনাস, এখানে কত থাকে হাফ, এখানে আছে -2, এখানে আছে কত -1 কি কিউব করলে -1, সামনে একটা মাইনাস আছে, কি হয়ে যাবে আলটিমেটলি +1/3। ঠিক আছে, যোগ বিয়োগ যা করে যা আসে আর কি। আচ্ছা করে ফেলি, সমস্যা নেই। এখানে 6 থেকে 2 চলে গেলে কত থাকে 4, সরি এখানে মাইনাস, এখানে মাইনাস, কি হবে প্লাস, 6 আর 2 কত হয়ে যাবে 8, এখানে একটা মাইনাস হাফ আছে। এবার খেয়াল করো এখানে 8/3 মাইনাস আছে, আর 1/3 ও কি আছে মাইনাস, তাহলে 8/3 আর 1/3 কে যদি যোগ করি আসে হচ্ছে -3। 8 থেকে 3 চলে গেলে হয় কত 5, 5 থেকে যদি হাফ চলে যায় কত হয় 9/2। ঠিক আছে, তাহলে আমাদের বিয়োগফলটা আসতেছে, মানে ক্ষেত্রফল বিয়োগ করলে আসতেছে 9/2। ঠিক আছে, আশা করি ম্যাথে আমাদের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, অনেক ডিটেলসে বলছি। আচ্ছা, এরপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের 3 নম্বরে যে ইন্টিগ্রেশনের প্রবলেমটা আছে, প্রবলেমটা আমাকে কি দেওয়া আছে যে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেট করব, x² √ (4 - x²) dx এর মান কত হবে। ঠিক আছে, তো এটা আসছিল বুয়েট 19-20 সালে। তো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। কি দেওয়া আছে, -1 থেকে 1 লিমিটে x² √ (4 - x²). ওকে, তো এরকম রাশির ক্ষেত্রে আমরা নরমালি কি করি, জেড ধরি, তাই তো। এখন যদি আমি জেড ধরার চেষ্টা করি, 4 - x² কে যদি আমি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো তো। আমরা তো জানি যে যেই রাশিটাকে আমরা জেড ধরি তাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। তো 4 - x² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এক্স আসে, কিন্তু আমার এখানে কি আছে x²। তো তাইলে আমি এক্সটাকে যদি লিখে ফেলি dx এর সাথে নিয়ে, তাহলে আরেকটা এক্স থাকে যেটা আমাকে ডিস্টার্ব করে, মানে আমার ম্যাথটা সলভ হইতে ঝামেলা করে। এই জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করতে পারি। ফরম্যাটটা কিরকম, আমরা এটা ডিফারেন্সিয়েশনে করে থাকি, ত্রিকোণমিতিতেও করে থাকি, ইনভার্স ত্রিকোণমিতিতেও করে থাকি, ইন্টিগ্রেশনে করে থাকি। কি জিনিসটা হচ্ছে a² - x² থাকলে এই ফরম্যাটটা আমরা যত জায়গায় দেখবো a² - x² তত জায়গায় আমরা x = a sin থিটা ধরে ফেলবো। ঠিক আছে, কি বললাম, আমাদের যত জায়গায় a² - x² ফরম্যাটটা দেখবো তত জায়গায় আমরা x = কি ধরে নিব, a sin থিটা। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে 4 আছে -x², 4 কে কি লেখা যায় বলতো, 2a² - x²। ঠিক আছে, তো কি লেখা যায় 2a² - x², দ্যাট মিন্স আমরা x = কি লিখতে পারি, 2 sin থিটা। ঠিক আছে, এই sin থিটা ফরম্যাটে যদি সাজাই আমরা x = কি লিখতে পারি, 2 sin থিটা। তো এখন হচ্ছে আমরা জানি যে যে জিনিসটাকে আমরা ধরি, মানে কিছু একটা ধরি, ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। ঠিক আছে, তো x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, x এর সাপেক্ষে 1, 2 তো একটা ধ্রুবক রাশি বের হয়ে যাবে, sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos থিটা, কাকে x মনে করছি থিটাকে, তাহলে এখানে কি দেওয়া লাগবে, d থিটা বাই dx। তাহলে আমাদের এখানে আসতেছে কত, dx = 2 cos থিটা d থিটা। ঠিক আছে, এখন আমরা যে x এর মানগুলো ধরছি আর dx এর মানটা পাইছি, এগুলোকে আমরা এখানে বসাই দিতে পারি। dx এর জায়গায় আমরা কি বসাইতে পারি, 2 cos থিটা d থিটা। ঠিক আছে, আর এখানে খেয়াল করো এখানে কি আছে, 4 - x², x কে আমরা কি ধরে নিছি, 2 sin থিটা ধরে নিছি, তাহলে 2 কে যদি স্কয়ার করি হবে 4, sin থিটা কে স্কয়ার করলে হবে sin স্কয়ার থিটা, আর এই x টাকে যদি স্কয়ার করি এটা হয়ে যাবে 4 sin স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, আমাদের এই কাজটুকু শেষ, মানে ধরার কাজটুকু শেষ। এখন হচ্ছে দেখো আমাদের যে লিমিটটা ছিল -1 থেকে +1, এটা ছিল কোন চলকের জন্য, x চলকের জন্য। এখন আমরা তো জানি যে চলকটা চেঞ্জ হয়ে কি গেছে, থিটা, তাহলে থিটা চলকের জন্য লিমিটটা কত হবে, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। x এর মান কত কত হয়, -1 হয় আর +1 হয়। তুমি x এর মানটা -1 বসাও। ঠিক আছে, x এর মানটা যদি তুমি -1 বসাও, তাহলে এই দুইটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, -1/2 হয়ে যায় না। x এর মানটাকে যদি তুমি কি বসাও, -1 বসাও, দুইটাকে পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, -1/2। sin কত ডিগ্রি মান, -1/2। আমরা জানি যে sin -30 ডিগ্রি মান হচ্ছে কত, -1/2। তাহলে -30 ডিগ্রি মান হচ্ছে -π/6। সিমিলারলি আমি যদি +1 বসাই, +1 যদি বসাই, 2 কে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, 1/2, মানে +1/2। প্লাস sin কত ডিগ্রি মান, +1/2, sin 30 ডিগ্রি মান +1/2। তাহলে এখানে আসতেছে +π/6, তার মানে আমাদের লিমিটটা হচ্ছে -π/6 থেকে +π/6। ঠিক আছে, লিমিটটা আমাদের চেঞ্জ করা শেষ। এখন আমরা ইন্টিগ্রেশন 2 করতে পারি, তবে আমরা আরেকটু কাজ করে ফেলি। দেখো এখানে কি আছে, 4, এখানে আছে 2, 4 আর 2 গুণ করলে কত হবে, 8। এখানে দেখো একটা 4 আছে, এখানে একটা 4 আছে, 4 যদি কমন নিয়ে ফেলো, কমন নিয়ে যদি রুট করে ফেলো, তাহলে কত আসে, একটা 2 আসে। তাহলে এখানে 4 আছে, এখানে 2 আছে, আর এখান থেকে একটা 2 আসতেছে, তাহলে 4 দুগুণা 8, 8 দুগুণা কত, 16। 16 কে আমি বাইরে নিয়ে গেলাম, -π/6 থেকে +π/6 ইন্টিগ্রেশন করব। এখানে একটা sin স্কয়ার থিটা আছে, দেখো এখানে যখন আমি 4 কমন নিব কি আসবে, 1 - sin স্কয়ার থিটা। 1 - sin স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারি, cos স্কয়ার থিটা, রাইট।
তো cos স্কয়ার থিটাকে যদি আমরা রুট করি তাহলে কি থাকে cos থিটা, এখানে একটা cos থিটা, এখানে একটা cos থিটা, কি হয়ে যাবে cos স্কয়ার থিটা। তাহলে মানে এখানে থাকতেছে একটা sin স্কয়ার থিটা, আর পিছনে একটা cos থিটা, এখানে একটা cos থিটা এসে এটা কি হয়ে যাবে cos স্কয়ার থিটা, আর শেষে আছে একটা কি d থিটা। ঠিক আছে, আচ্ছা তো আমি কি করলাম sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে কি লিখে দিলাম sin থিটা cos থিটা, তার উপর কি দিয়ে দিলাম হোল স্কয়ার। এটাকে যদি ত্রিকোণমিতির ফর্মুলা দিতে হয় তাহলে একটা কি দেওয়া লাগে 2। ঠিক আছে, তো আমি একটা 2 দিয়ে কি করে দিছি গুণ করে দিছি, 2টা আসলে কিন্তু 2 স্কয়ার, তার মানে কত দিয়ে গুণ করা হয়েছে 4 দিয়ে। তাহলে আমার ব্যালেন্স করার জন্য অবশ্যই কি করতে হবে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 4। 2 sin থিটা cos থিটা কি হয়ে যাবে sin 2 থিটা, লিমিটটা -π/6 থেকে +π/6, আর এখানে আছে d থিটা। ঠিক আছে, আর এটার উপর একটা কি ছিল স্কয়ার, তাহলে sin স্কয়ার 2 থিটার উপর একটা কি আসে স্কয়ার আসে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি, কারণ sin থিটার ইন্টিগ্রেশন আছে কিন্তু sin স্কয়ার থিটার কি নাই ইন্টিগ্রেশন নাই। তো আমরা এখানে কি করব, এখানে আমরা আবার একটু ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করার চেষ্টা করব। এখানে sin স্কয়ার 2 থিটা আছে, এটাকে আমি সামনে একটা কি নিয়ে আসলাম একটা 2 নিয়ে আসলাম, কেন যেন আমি এখানে 2 sin স্কয়ার থিটার ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে 2 দিয়ে কি করে দিব ভাগ করে দিব, এখানে একটা -π/6 আছে, এখানে একটা +π/6 আছে। তো বলো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 2, আর 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার ফর্মুলাটা কি ছিল, আমি যদি এখানে ত্রিকোণমিতির ফর্মুলাটা লেখার চেষ্টা করি, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা ছিল 1 - cos কত 2 থিটা, তাই তো 2 sin স্কয়ার থিটার ফর্মুলা কি ছিল 1 - cos 2 থিটা, কিন্তু এখানে দেখো কি আছে 2 sin স্কয়ার 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে 1 - cos 4 থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন রাশিটা নরমাল হয়ে গেছে, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি -π/6 থেকে +π/6। এখন আমরা নরমাল ইন্টিগ্রেশন করে দিব, তাহলে নরমাল ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো তো, এখানে একটা d থিটা আছে, 1 এর সাথে d থিটা গুণ করলে আসবে d থিটা, d থিটা কি ইন্টিগ্রেশন করলে কি আসে থিটা, cos 4 থিটা, এটা দেখতে cos থিটার মতো, ইন্টিগ্রেশন করলে হবে sin 4 থিটা। তোমাকে অলরেডি বলা হয়েছে যে জিনিসটাকে তুমি থিটা মনে করছো, মানে x মনে করবা বা y মনে করবা বা z মনে করবা বা থিটা মনে করবা, দেখো আমি এখানে cos থিটা বলছিলাম, ওইটাকে আবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে কি করা লাগবে ভাগ করা লাগবে। তাহলে sin 4 থিটাকে আমরা থিটা মনে করছিলাম sin থিটা, তো তাহলে 4 থিটাকে যেহেতু আমি থিটা ধরছি তাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিলাম, আর ইন্টিগ্রেশন করার শেষে লিমিটটা কোন দিকে চলে যাবে ডান দিকে π/6, আর এটা হচ্ছে -π/6। ঠিক আছে, তাহলে 2 ইনটু থিটার জায়গায় আমরা π/6 বসাইলাম, sin ইনটু 4 ইনটু কত আসে π/6 ডিভাইডেড বাই 4। এরপর আমি কত বসাবো মাইনাস বসাবো, 2টা এখানেও গুণ হয়ে যাবে, 2 কি কার দুজনের সাথে গুণ আছে, তার মানে আপার লিমিট বসালেও 2 গুণ হবে, লোয়ার লিমিট বসালেও কি হবে 2 গুণটা হবে। এখানে আছে -π/6 sin 4 ইনটু -π/6 ডিভাইডেড বাই হচ্ছে কত 4। এইটুকু তুমি ক্যালকুলেশন করে যা আসে তা পাই যাবে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, পরের ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে কোশ্চেন ব্যাংকের 4 নাম্বার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের 4 নাম্বার ইন্টিগ্রেশনের প্রবলেমটা কি খেয়াল করো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার ln x dx। ঠিক আছে, এটা রুয়েট 19 20 আসছিল, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে কি 2 টু দি পাওয়ার ln x dx। আমরা এটা একটু লেখার চেষ্টা করি, 4 এর 1 নাম্বার প্রবলেমটা ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার ln x dx। ঠিক আছে, আচ্ছা তো একটা জিনিস খেয়াল করার মতো ব্যাপার হচ্ছে এরকম প্রবলেমগুলো আমরা নরমালি ডিফারেন্সিয়েশনে পাইছিলাম। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন আমরা এই কাজটা করছিলাম। আচ্ছা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, বলতো e টু দি পাওয়ার ln x এটার মান কত, e টু দি পাওয়ার ln x এর মান কত। তুমি যদি ক্যালকুলেটরে দেখো ই চাপ দাও, প্রথমে একটা ই চাপ দিলা, উপরে একটা কি দিলা ln দিলা। এখন দেখো ln এর মধ্যে যদি তুমি 5 বসাও আনসার কত পাবা 5। তুমি যদি ln এর মধ্যে কত বসাও 6 বসাও আনসার কত পাবা, সরি 6টা ব্রেকেট ক্লোজ করা লাগবে, 6 বসালে কত পাও 6। তুমি যদি এখানে 9 বসাও তাহলে কত পাবা 9। তুমি যদি এখানে 500 বসাও তাহলে কত পাবা 500 পাবা। তার মানে আমরা বুঝতেছি ই টু দি পাওয়ার ln এর ভিতরে আমরা যাই বসাবো আনসারটা ততই হবে। তার মানে ই টু দি পাওয়ার ln x এর আনসারটা অলওয়েজ কি হয় x। তার মানে এক প্রকার বলা যায় যে ই আর ln হচ্ছে একটা বিপরীত রাশি, একটাকে ক্যান্সেল করে দেয় এবং আনসার হয়ে যাবে কোনটা এটা। বুঝতে পারছি? তার মানে x যে কথা ই টু দি পাওয়ার ln x একই কথা। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে এখন এই পুরো জিনিসটাকে তুমি ধরো x, এটাকে তাহলে আমি এরকম কিছু লিখতে পারি ই টু দি পাওয়ার ln x লেখা যায় নাকি যায় না, এই পুরা 2 টু দি পাওয়ার ln x কে আমি ধরে নিলাম x, তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার ln x, কারণ আমরা জানি যে ই টু দি পাওয়ার ln x মানেই হইতেছে x। ঠিক আছে, এই লাইনের পরের লাইনটা এটা হয়ে যাবে, তার মানে ই আর ln যদি তুমি কাইটা দাও বা ব্যালেন্স করে মানে ক্যান্সেল করে দাও তাহলে কি হতে থাকে 2 টু দি পাওয়ার ln x থাকে, তার মানে আগের লাইনটা চলে আসে, তাহলে কোনো সমস্যা হয় না। আচ্ছা এখন আমরা এখানে কি করতে পারি ই টু দি পাওয়ার ln 2 টু দি পাওয়ার ln x। এখন আমরা একটা জিনিস জানি ছোটবেলা থেকে দেখে আসছি যে কি ln এর ক্ষেত্রে যে পাওয়ার হয়
লন অথবা লগ এর ক্ষেত্রে যে পাওয়ার হয় এই পাওয়ারটা কি হইতে পারে সামনে সহগ আকারে চলে আসতে পারে। তাহলে আমি এখানে কি পাইতেছি ই টু দি পাওয়ার লন এক্স ইন্টু কি পাইতেছি লন 2, ঠিক আছে। আর এখানে একটা কি আছে ডিএক্স। এবার বলো তুমি কি 9 10 এরকম একটা ফর্মুলা দেখছো না, এ টু দি পাওয়ার এম এন কে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এরকম কিছু লেখা যায়। এটা আমরা সবাই দেখে আসছি। এ টু দি পাওয়ার এম এন কে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। দেখো ই টু দি পাওয়ার লন এক্স ইন্টু একটা কি আছে লন 2, এটাকে আমি কি লিখতে পারি চাইলে ই টু দি পাওয়ার লন এক্স হোল টু দি পাওয়ার লন 2 লিখতে পারি নাকি পারি না, অবশ্যই পারি। আর একটু আগে দেখে আসছো ই টু দি পাওয়ার লন এক্স মানেই হইতেছে কি এক্স, তাহলে আমাদের এখানে কি দাঁড়াইতেছে এক্স টু দি পাওয়ার লন 2, ঠিক আছে। আর এখানে আছে কি ডিএক্স। দেখো জিনিসটা দেখতে কিসের মতো হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এন এর মতো। কেন এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন বলতেছি খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এন এর মধ্যে কি হয়, এক্স হচ্ছে একটা চলক আর এন হচ্ছে একটা কি ধ্রুবক। এখানে এক্স একটা চলক, লন 2 একটা ধ্রুবক। দেখো লন 2 যদি তুমি ক্যালকুলেটরে চাপ দাও এটার মান আসে কত 0.69, এটা একটা কি সংখ্যা। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি পাইতাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানেও সেম কাজটা হবে, এক্স টু দি পাওয়ার লন 2 প্লাস 1 নিচে হবে কত লন 2 প্লাস 1, ঠিক আছে। এটাই আমাদের কাজ। তাহলে আমি এটা একবার বোঝানোর চেষ্টা করি। আমাদের এখানে 2 টু দি পাওয়ার লন এক্স ছিল, আমরা এক্স কে কি লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স লিখতে পারি, অথবা ই টু দি পাওয়ার লন এক্স কে কি লিখতে পারি এক্স। তো এই পুরো জিনিসটাকে আমি এক্স মনে করলাম, তাহলে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স। এখন লন এর যে পাওয়ারটা হয় ওই পাওয়ারটা কি হতে পারে সামনে চলে আসতে পারে, তাহলে লন এক্স ইন্টু লন 2, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স হোল টু দি পাওয়ার লন 2 লিখলাম। ই টু দি পাওয়ার লন এক্স এর আর লন কাটাকাটি যে কি আসে এক্স, আর এক্স টু দি পাওয়ার লন 2 এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এন প্লাস 1 নিচে হবে এন প্লাস 1, ঠিক আছে। আমরা পরের প্রবলেমটাতে যাওয়ার চেষ্টা করি। পরের প্রবলেমটা আমাকে কি দেওয়া আছে, পরের প্রবলেমটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু হবে কি প্রমাণ করতে বলছে বি মাইনাস এ বাই 2। আমি একটু এখানে লেখার চেষ্টা করি। রুয়েট 19-20 এর প্রবলেম, এটা একটু অন্য বা ব্যতিক্রম ধর্মী প্রবলেম। এটা 1 নাম্বারটা একটু ব্যতিক্রম ছিল, মানে নর্মালি বইয়ে এরকম প্রবলেম গুলো পাওয়া যায় না। এখানে কি দিচ্ছে তোমাকে এফ অফ এক্স, নিচে দেওয়া আছে হচ্ছে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স আর প্লাস এফ অফ এক্স ইজিক্যাল টু কি লেখা প্রমাণ করতে বলছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তো এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তো এটার ইন্টিগ্রেশনের আনসারটা এটা ধরতে মানে এটা প্রমাণ করতে বলছে, তো আমি ধরে নিলাম এটার ইন্টিগ্রেশনের আনসারটা আই, ঠিক আছে। এ থেকে বি তে এফ অফ এক্স কে যদি তুমি এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি পাবা ধরে নিলাম আই, এটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এখন একটা ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করব। প্রপার্টি মানে কি বলতো, প্রপার্টি মানে বোঝা যাচ্ছে তোমার ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য বলা যেতে পারে, ঠিক আছে। ইন্টিগ্রেশন যে বৈশিষ্ট্যটা ফলো করে, ফলোটা কি রকম করতে পারে, ধরো তোমাকে কেউ বললো একটা এফ অফ এক্স কে তুমি ইন্টিগ্রেশন করতেছো, ঠিক আছে, কত লিমিটে, ধরো এ থেকে বি লিমিটে। এটাকে ইন্টিগ্রেশন করলে আনসার যত পাবা, তুমি যদি কি করো এই রাশিটাকে ইন্টিগ্রেশন করো এ থেকে বি তে এ প্লাস বি মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করো এ থেকে বি লিমিটে, আনসারটা কি পাবা সেম পাবা। আমি আবার বলার চেষ্টা করি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা কি প্রপার্টি, মানে ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য, ঠিক আছে। এ থেকে বি তে এফ অফ এক্স একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে যত পাবা, এ থেকে বি তে সেম ভাবে এফ অফ এই লিমিটের আপার আর লোয়ার কে যোগ করে এক্স থেকে বিয়োগ করে ওই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে কি পাবা সেম জিনিসটা পাবা। এখন এটা তুমি বাসায় বসে 2 চিন্তা করে 3 চিন্তা করে এফ অফ এক্স যে কোনো একটা রাশি চিন্তা করে ইন্টিগ্রেশন করে দেখতে পারো, মিলাই দেখবা যে কি আসে সেম আসে, কারণ এটা হচ্ছে তার প্রপার্টি, এটা সে সব ক্ষেত্রে কি করে ফলো করে। তা আমরা কি করতে পারি, এই জিনিসটা এখানে খাটাইতে পারি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যেহেতু এই রাশিটার ইন্টিগ্রেশন আই, তাহলে আমরা যদি এটাকে লিমিটটাকে সেম রেখে ফাংশনটাকে কি করে ফেলি চেঞ্জ করে ফেলি, এক্স এর জায়গায় কত বসাই দিই, এক্স এর জায়গায় আমরা যদি কি করি এ প্লাস বি মাইনাস এক্স বসাই, তাইলেও কি থাকবে সেম থাকবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এক্স এর জায়গায় আমি কত বসাতে যাচ্ছি এ প্লাস বি মাইনাস এক্স, আর নিচে কি ছিল, নিচে ছিল একটা এ প্লাস বি। এখানে আমরা কার জায়গায় কাকে বসে দিচ্ছি খেয়াল করো, আমরা কিন্তু এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স কে বসাচ্ছি। তাহলে এটা কি হবে, এক্স এর জায়গায় আমি কাকে বসাচ্ছি, এটাকে আমি ধরো থার্ড ব্র্যাকেট করে দিলাম, এক্স এর জায়গায় আমি বসাচ্ছি হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ অফ, এখানে একটা এক্স আছে, এক্স এর জায়গায় কি বসাচ্ছি এ প্লাস বি মাইনাস এক্স। জিনিসটা হচ্ছে যে তুমি কি করবা, জাস্ট ফাংশনটার এক্স এর জায়গায় আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে যোগ করে এক্স কে বিয়োগ করে লিখে দিবা, ঠিক আছে।
তাইলেও কি হবে, ইন্টিগ্রেশনের মানটা কি চেঞ্জ হয়ে যাবে নাকি সেম থাকবে? আগেও ছিল আই, এখনো কি থাকবে আই, কারণ প্রপার্টি এটাই বলতেছে যে আগে ইন্টিগ্রেশন করলে এ থেকে বি তে যত আসতো, এখন ফাংশনটাকে তুমি যদি চেঞ্জ করে a প্লাস বি মাইনাস এক্স করে ইন্টিগ্রেশন করো, এখনো কি আসবে, সেম আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন আই। আইটাতে একটু ক্যালকুলেশন করা যাইতে পারে, কি রকম ক্যালকুলেশন? এটা হলো এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স। এখানে খেয়াল করো, এ এ কাটা চলে যাবে, বি বি কি হয়ে যাবে, কাটা, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস হয়ে যাবে কি প্লাস। তার মানে এখানে এফ অফ এক্স থাকতেছে আর এখানে থাকতেছে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এখানে থাকতেছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, যেটাকে আমরা নাম দিতে পারি 2। এখন আমরা চাইলে কি করতে পারি, 1 আর 2 কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে আমরা এখন 1 আর 2 একটু যোগ করি। ধর আমরা এখন 1 আর 2 নংটা যোগ করতেছি। তাহলে যদি আমরা 1 আর 2 যোগ করি কি পাবো, এ পাশে আছে কত আই, এ পাশে আছে কত আই, যোগ করলে কত আসবে বলতো, 2i। ঠিক আছে, 2i। আর এখানে খেয়াল করো, এখানে একটা ইন্টিগ্রেশন আছে, এখানেও একটা ইন্টিগ্রেশন আছে, লিমিটটা a থেকে b আছে, এখানেও লিমিটটা a থেকে b আছে। তার মানে আমরা দুইটাকে একত্র করে হোল ইন্টিগ্রেশন দিয়ে a থেকে b লিমিট দিতে পারি। খেয়াল করে দেখো, এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, দুটোটা রাশিকে আমি লিখে ফেলি। প্রথম রাশিটাতে কি আছে, f অফ x, নিচে আছে f অফ a প্লাস b মাইনাস এক্স প্লাস f অফ x। ঠিক আছে, পরের রাশিটাতে কি আছে, f অফ a প্লাস b মাইনাস এক্স ডিভাইডেড বাই f অফ x প্লাস f অফ a প্লাস b মাইনাস এক্স। এই দুটো রাশিকে যদি আমি লসাগু করি, লসাগু করলে দেখো নিচের রাশিটা কি হয়ে যায়, সেম। তাহলে এখানে কি দাঁড়ায়, নিচের রাশিটা যেহেতু সেম, তাহলে লসাগু করলে নিচে আসবে f অফ a প্লাস b মাইনাস এক্স প্লাস f অফ x, আর উপরে আসবে হচ্ছে f অফ x প্লাস f অফ a প্লাস b মাইনাস এক্স। তাই তো, এই রাশি আর এই রাশি কি হয়ে যাবে, সেম দেখায়, কাটাকাটি চলে যাবে। আর এখানে একটা ডিএক্স আছে, ডিএক্স কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, এটার কাটাকাটি গেলে 1 হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স। আর আমাদের লিমিটটা হচ্ছে কত, বি আর এ। আমরা লিমিট বসানো সিস্টেম জানি, আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দাঁড়াইতেছে, 2i সমান সমান b মাইনাস এ, দ্যাট মিনস i সমান সমান কি দাঁড়াইতেছে, b মাইনাস এ ডিভাইডেড বাই 2। i কি ছিল, আমাদের ইন্টিগ্রেশনের আনসার ছিল, এবং আমাদের আনসারটা চলে আসছে b মাইনাস এ ডিভাইডেড বাই 2, যেটা আমাকে কি করতে বলছিল, দেখাইতে বলছিল। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আমি আরেকবার একটু ছোট করে রিভিউ করি। আমাকে একটা রাশির ইন্টিগ্রেশন দেওয়া ছিল, a থেকে b f অফ x, নিচে ছিল f অফ a প্লাস b মাইনাস এক্স প্লাস f অফ x। এটাকে প্রমাণ করতে বলছিল b মাইনাস এ ডিভাইডেড বাই 2। তো আমি এই রাশিটার ইন্টিগ্রেশনের আনসার বের করতে বলছি, আমি আনসারটাকে ধরে নিচ্ছি হচ্ছে i, বা ইন্টিগ্রেশন করার পরে যে রাশিটা আসবে ওটা ধরে নিচ্ছি হচ্ছে i। একটা ইন্টিগ্রেশনের প্রপার্টি ইউজ করেছি। প্রপার্টিটা হচ্ছে কি, একটা ফাংশনকে যে কোনো দুইটা লিমিটে ইন্টিগ্রেশন করলে যত হবে, ওই ফাংশনটাকে সেম লিমিটে রাখা, যদি তুমি কি করো, আপার লিমিট আর লোয়ার লিমিটকে যোগ করে এক্সটাকে বিয়োগ করে ইন্টিগ্রেশন করো, তাও কি থাকবে, সেম থাকবে। তো এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করছি। এখানে এক্স ছিল যত জায়গায়, এক্স এর জায়গায় আমরা কাকে বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স বসিলাম। এখানে এগুলো কাটাকাটি গেল, আর একটা রাশি চলে আসছে, 1 আর 2 কে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর নর্মালি উপরের রাশি নিচের রাশি কাটাকাটি গেল গা, তাহলে এখানে থাকছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। আশা করি আমরা বুঝতে পারছি। আরো ভিডিও চাইলে অবশ্যই জানাবা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ফ্রেন্ডদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবা। ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।